হ্যালো ফ্রেন্ডস, আমি রোহান মণ্ডল। আজকে আমি আলোচনা করব মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যানের লেখা একটা কবিতা, প্যাসেজ টু ইন্ডিয়া। ওয়াল্ট হুইটম্যান জন্মগ্রহণ করেন 31শে মে 1819 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক, ইউএসএ, এবং ওনার মৃত্যু হয় 26শে মার্চ 1892 খ্রিস্টাব্দে নিউ ইয়র্ক, ইউএসএ। ওয়াল্ট হুইটম্যান ছিলেন মার্কিন কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক। তিনি শুধুমাত্র একটা প্রফেশনের সাথে যুক্ত ছিলেন না, তিনি একদিকে ছিলেন যেমন একজন কবি, অন্যদিকে ছিলেন একজন প্রাবন্ধিক, আবার তিনি ছিলেন একজন সাংবাদিক। অর্থাৎ তার কর্ম দেখে বোঝা যাচ্ছে, তার প্রফেশন দেখে বোঝা যাচ্ছে তিনি কতটা দক্ষ ছিলেন, কতটা ট্যালেন্টেড ছিলেন, কতটা বুদ্ধিমান ছিলেন। আমেরিকান সাহিত্যে তিনিই প্রথম ফ্রি ভার্স অর্থাৎ মুক্ত ছন্দ ব্যবহার করেছিলেন, তাই তাকে মুক্ত ছন্দের জনক বলা হয় বা ফাদার অফ ফ্রি ভার্স বলা হয় ওয়াল্ট হুইটম্যানকে। 1855 সালে ওয়াল্ট হুইটম্যান নিজের অর্থে তার প্রধান গ্রন্থ লিভস অফ গ্রাস প্রকাশ করেন। এই কাব্যের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের পাঠযোগ্য এক আমেরিকান মহাকাব্য রচনা। 1892 সালে তার মৃত্যুর আগে তিনি নানাভাবে এই লিভস অফ গ্রাস, এই কাব্যটিকে পরিবর্ধিত এবং পরিমার্জিত করেছিলেন। আমাদের আজকের আলোচনার বিষয় প্যাসেজ টু ইন্ডিয়া তার কাব্যগ্রন্থ লিভস অফ গ্রাস থেকেই নেওয়া হয়েছে। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট আপনি পেয়ে যেতে পারেন সবার আগে। ফার্স্ট সেকশনে বলছে, সিঙ্গিং মাই ডেজ, সিঙ্গিং দ্য গ্রেট অ্যাচিভমেন্টস অফ দ্য প্রেজেন্ট, সিঙ্গিং দ্য স্ট্রং লাইফ ওয়ার্কস অফ ইঞ্জিনিয়ার্স। আমরা দেখতে পাচ্ছি কবি সিঙ্গিং শব্দটাকে বারবার ব্যবহার করছেন। প্রথম 3টে লাইনে কবি সিঙ্গিং শব্দটাকে বারবার রিপিট করছেন। এখানে কবি সিঙ্গিং বলতে গান করা বোঝাচ্ছেন না, এখানে কবি সিঙ্গিং বলতে বোঝাচ্ছেন এনজয়িং অর্থাৎ উপভোগ করা। তাহলে মিনিংটা কি দাঁড়াচ্ছে? এনজয়িং মাই ডেজ, উপভোগ করছি আমার দিনগুলো। এনজয়িং দ্য গ্রেট অ্যাচিভমেন্টস অফ দ্য প্রেজেন্ট, বর্তমানের সাফল্যকে উপভোগ করছি। এনজয়িং দ্য স্ট্রং লাইফ ওয়ার্কস অফ ইঞ্জিনিয়ার্স, উপভোগ করছি বড় থেকে ছোট কাজ ইঞ্জিনিয়ারদের। অর্থাৎ কবি এখানে যে গ্রেট অ্যাচিভমেন্টস এর কথা বলেছেন, অ্যাচিভমেন্টস বলতে কবি বিজ্ঞান ভিত্তিক যে সাফল্যগুলো, বড় বড় ইমারত, অর্থাৎ বিজ্ঞান মনস্ক পৃথিবী যে মডার্ন হচ্ছে, পৃথিবী যে টেকনোলজিক্যাল পৃথিবীতে যে উন্নত হচ্ছে, সেই সমস্ত দিকগুলোকে কবি এখানে তুলে ধরেছেন। এবার কবি এখানে অ্যাকচুয়ালি কোন দিকটাকে তুলে ধরেছেন সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আবার কি বলছে যে সিঙ্গিং দ্য স্ট্রং লাইট ওয়ার্কস অফ ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ উপভোগ করছে। স্ট্রং মানে হচ্ছে এখানে শক্ত বা বড়, এবং লাইট অর্থাৎ ছোট। তাহলে ইঞ্জিনিয়ারদের তৈরি বড় থেকে ছোট সমস্ত কিছু কাজগুলোকে, সমস্ত কিছু সাফল্যগুলোকে কবি উপভোগ করছেন। অর্থাৎ ছুঁচ থেকে জাহাজ, সমস্ত কিছু কিন্তু বিজ্ঞানকে ভিত্তি করে তৈরি, ইঞ্জিনিয়াররা তৈরি করছে। কবি বলছে যে এই বর্তমান পৃথিবীতে এই যে বিজ্ঞান ভিত্তিক যে সাফল্য, বড় থেকে ছোট সমস্ত কিছুকেই আমি উপভোগ করছি। তারপর বলছে আওয়ার মডার্ন ওয়ান্ডার্স। আওয়ার মডার্ন ওয়ান্ডার্স বলতে আমাদের আধুনিক সাফল্যগুলো কথা বলছে। আধুনিক সাফল্য, এবার আধুনিক কি সাফল্য সেটা আমরা জানবো। তাই বলছে যে আওয়ার মডার্ন ওয়ান্ডার্স, আমাদের আধুনিক সাফল্যগুলো খুবই বিস্ময়কর। এবার কিরকম বিস্ময়কর সেটা কবি বলছে যে দ্য অ্যান্টিক পন্ডারাস সেভেন আউটপ্রিন্ট। অ্যান্টিক পন্ডারাস, অ্যান্টিক কথা অর্থ হচ্ছে অ্যানসেন্ট বা প্রাচীন বা ওল্ড। তাহলে অ্যান্টিক পন্ডারাস সেভেন আউটপ্রিন্ট, আমরা যেটা জানি যে পৃথিবীতে সপ্তম আশ্চর্য আছে, প্রাচীনকাল থেকে সপ্তম আশ্চর্য বা পৃথিবীর সপ্তম বিস্ময়কর জিনিস যেটা আমরা জানি, যার মধ্যে তাজমহল হলো একটা। কবি বলছে যে বর্তমানে যে আধুনিক সাফল্যগুলো সেটা যেন ওই সপ্তম আশ্চর্যের থেকেও আরো বেশি, সপ্তম আশ্চর্যের থেকেও বেশি আশ্চর্যজনক, ওই সপ্তম আশ্চর্যের থেকেও বেশি বিস্ময়কর। অর্থাৎ কবি ওই সপ্তম আশ্চর্যের থেকেও আমাদের বর্তমান পৃথিবীর সাফল্যগুলোকে, আধুনিক পৃথিবীর সাফল্যগুলোকে যেন বেশি গুরুত্ব দিচ্ছেন, বেশি প্রাধান্য দিচ্ছেন। In the old world, the east, the Suez Canal, the new by its mighty railroad spanned. এখানে ওল্ড ওয়ার্ল্ড যে ধারণাটা কবি দিয়েছেন সেটা বলে রাখি। ওল্ড ওয়ার্ল্ড বলতে কবি বুঝিয়েছেন ক্রিস্টোফার কলম্বাস। ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা মহাদেশ আবিষ্কার করেননি, বা ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করার আগে
একটাই পৃথিবী ভাবা হতো, বলা হতো সমস্ত পৃথিবীর ভূভাগকে একটাই পৃথিবী বলা হতো। কিন্তু যখন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করছে, ঠিক আছে, তখন সেটা হয়ে গেল নিউ ওয়ার্ল্ড, নতুন। তাহলে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করার আগে পৃথিবী ছিল একটা পৃথিবী, কিন্তু যখন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করছে তখন পৃথিবী দুটো ভাগে ভাগ হয়ে গেল। তাহলে যেটা আগে ছিল সেটা হয়ে গেল ওল্ড, আর যেটা ক্রিস্টোফার কলম্বাস নতুন আবিষ্কার করলো সেটা হয়ে গেল নিউ। ওল্ডটা ছিল পূর্ব দিকে, তাই ওটা হয়ে গেল ওল্ড ওয়ার্ল্ড বা ইস্ট ওয়ার্ল্ড, এবং ওই ওল্ডের অপোজিটটা ছিল ওয়েস্ট, যেটা নিউ আবিষ্কার করলো ক্রিস্টোফার কলম্বাস, সেটা হয়ে গেল নিউ ওয়ার্ল্ড বা ওয়েস্ট ওয়ার্ল্ড। তাহলে এখানে ওল্ড ওয়ার্ল্ড নিউ ওয়ার্ল্ডের ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে বলছে যে ইন দ্য ওল্ড ওয়ার্ল্ড, পুরাতন পৃথিবীতে, দ্য ইস্ট, পূর্ব, দেখো ওল্ড ওয়ার্ল্ড আর ইস্ট দুটোই কিন্তু কবি উল্লেখ করে দিয়েছেন। দ্য সুয়েজ ক্যানেল, পুরাতন পৃথিবীতে সুয়েজ খাল হচ্ছে মিশর দেশে অবস্থিত। এটা লোহিত সাগরের সাথে ভূমধ্যসাগরকে যুক্ত করেছে জলপথে, ব্যবসা বাণিজ্য পরিবহন ব্যবস্থার সুবিধার জন্য। সুয়েজ খাল খোলা হয় 17 নভেম্বর 1869 সালে। 1859 সাল থেকে সুয়েজ খাল খনন কার্য শুরু হয় এবং দীর্ঘ 10 বছর খনন কার্য করার পর 1869 খ্রিস্টাব্দের 17 নভেম্বর সুয়েজ খাল খোলা হয়। কবি এখানে বলছে যে পুরাতন পৃথিবীতে, যে পূর্বে যে পুরাতন পৃথিবী সেখানে সুয়েজ খাল আছে, যেটা 17 নভেম্বর 1869 খ্রিস্টাব্দে খোলা হয়। এবং দ্য নিউ বলতে নিউ ওয়ার্ল্ডের কথা বলেছেন। দ্য নিউ বাই ইটস মাইটি রেলরোড স্প্যান, নতুন পৃথিবী এর মহৎ রেলপথের দ্বারা বিস্তারিত হতে লাগলো। অর্থাৎ কবি এখানে আধুনিক পৃথিবীর পরিবহন ব্যবস্থাটাকে তুলে ধরছেন, যে পুরাতন পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য এইসব জলপথে উন্নত হওয়ার জন্য সুয়েজ খাল খনন করা হচ্ছে, এবং নতুন পৃথিবীতে পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ার জন্য মহৎ রেলপথ বিস্তার লাভ করছে। দ্য সিজ ইনলেট উইথ ইলোকুয়েন্ট জেন্টল ওয়ার্ডস, দ্য সিজ ইনলেট, সমুদ্র শায়িত রয়েছে, উইথ ইলোকুয়েন্ট, কথা বলা, জেন্টল ওয়ার্ডস, মৃদু তারের সহিত। তাহলে সমুদ্র শায়িত রয়েছে কথা বলার মৃদু তারের সহিত। সমুদ্র কখনো শায়িত থাকে মানুষ, সমুদ্র কখনো শুয়ে থাকে, এখানে সমুদ্রকে শায়িত থাকে, অর্থাৎ হিউম্যান অ্যাট্রিবিউশনের সাথে কবি তুলনা করেছেন। তাহলে এখানে কবি একটা পার্সনিফিকেশন ইউজ করেছেন, ইনলেট, একটা পার্সনিফিকেশন কবি এখানে ইউজ করেছেন। যাই হোক, বলছে সমুদ্র শায়িত রয়েছে কথা বলার মৃদু তারের সহিত। কথা বলার মৃদু তারের সহিত বলতে এখানে কবি ট্রান্স আটলান্টিক কেবলের কথা বলছেন, যেটা 1866 খ্রিস্টাব্দে পাতা হয়। ট্রান্স আটলান্টিক কেবল, যেটা আটলান্টিক মহাসাগরের তলদেশে আছে, সারা পৃথিবীর সাথে যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্য, মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর সাথে যোগাযোগ স্থাপন করার জন্য, টেলিগ্রামে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এই ট্রান্স আটলান্টিক কেবলটাকে পাতা হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। কবি সেটাই বলছে। তাহলে দেখো, কবি কিন্তু একের পর এক পরিবহন ব্যবস্থাটাকে তুলে ধরছেন বর্তমান পৃথিবীতে, যে পৃথিবী কতটা মডার্ন হচ্ছে, বর্তমান পৃথিবী কতটা উন্নত হচ্ছে। সমুদ্রপথে সুয়েজ খাল খনন করা হচ্ছে বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ার জন্য, স্থলপথে রেলপথ বিস্তার লাভ করছে, এবং ট্রান্স আটলান্টিক কেবল পাতা হচ্ছে টেলিগ্রাফ ব্যবস্থা, যোগাযোগ, সারা পৃথিবীর সাথে যোগাযোগ রাখার জন্য, অর্থাৎ সারা পৃথিবীর সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য। তাহলে পৃথিবী কতটা মডার্ন হচ্ছে, কবি এখানে এটাই বোঝাতে চেয়েছেন। অর্থাৎ কবি আধুনিক পৃথিবীর প্রশংসা করে, বা তার তাকে আধুনিক পৃথিবীর মডার্ন ওয়ার্ল্ডকে গ্লোরিফাই করছে এবং সেটাকে উপভোগ করছে। আধুনিক পৃথিবীর বিজ্ঞান মনস্ক সাফল্যকে তিনি উপভোগ করছেন। হঠাৎ বিজ্ঞান মনস্ক সাফল্যকে উপভোগ করতে করতে তিনি পাস্টে প্রবেশ করছেন। কি বলছেন? আই সাউন্ড টু কমেন্স দ্য ক্রাই উইথ দি ও সোল, আমি বিলাপ করে কাঁদতে আরম্ভ করলাম, ও আত্মা, দ্য পাস্ট, দ্য পাস্ট, দ্য পাস্ট, দ্য পাস্ট, দ্য পাস্ট, দ্য পাস্ট। এখানে পাস্টের সেটা একটা বিস্ময়কর চিহ্ন আছে, অর্থাৎ কবি এখানে শোকের সাথে অতীতে গমন করছেন। তিনি বর্তমান আধুনিক পৃথিবীর প্রশংসা করতে করতে তাকে উপভোগ করছেন, বর্তমান পৃথিবীর সাফল্যগুলোকে। হঠাৎ করে তিনি যেন পাস্টে প্রবেশ করছেন শোকের সহিত। তিনি বিলাপ করে কেঁদে উঠছেন যে ও পাস্ট, ও পাস্ট, ও পাস্ট, অর্থাৎ পাস্টের জন্য তার মন যেন কেমন করে উঠছে, তার পাস্টের জন্য মন খারাপ হচ্ছে। তিনি এরকম কেন করলেন সেটা আমরা একটু পরেই জানতে পারবো। দ্য পাস্ট, দ্য ডার্ক আনফ্যাদম রেট্রোস্পেক্ট, দ্য পাস্ট, দ্য ডার্ক, অর্থাৎ অতীত অন্ধকারাচ্ছন্ন, আনফ্যাদম রেট্রোস্পেক্ট। আনফ্যাদম, ফ্যাদম হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার একটা একক, ফ্যাদম। তো ওই ফ্যাদম এককের সাহায্যে যেহেতু সমুদ্রের গভীরতা মাপা হয়, তাই এখানে ফ্যাদম বলতে, ফ্যাদম কথাটাকে কোনো জিনিসের বা কোনো কিছুর গভীরতা
বোঝাতে এই ফ্যাদম কথাটাকে ব্যবহার করা হয়। তাহলে এখানে আনফ্যাদম অর্থাৎ অগভীর জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে কবি বলছে দ্য পাস্ট দ্য ডার্ক, অতীত অন্ধকারাচ্ছন্ন। আনফ্যাদমড রেট্রোস্পেক্ট, রেট্রোস্পেক্ট কথার অর্থ হচ্ছে অতীতের দিকে দৃষ্টিপাত, অর্থাৎ অগভীর পেছন দিকে তাকিয়েও। কবি বলছে অতীতটা এতটাই অন্ধকারাচ্ছন্ন, বর্তমান পৃথিবীতে না হয় সুয়েজ খাল হচ্ছে, বর্তমান পৃথিবীতে রেলপথ বিস্তার লাভ করছে, বর্তমান পৃথিবীতে ট্রান্স আটলান্টিক কেবল পাতা হচ্ছে, কিন্তু অতীতে এসব ছিল না। অতীত ছিল অন্ধকারাচ্ছন্ন। অতীত এতটাই অন্ধকারাচ্ছন্ন ছিল যে অতীতের দিকে দৃষ্টিপাত করলেও সেটা অগভীর, তার গভীরতা মাপা সম্ভব নয়। অতীতটা এতটাই গভীর ছিল। তারপর বলছে দ্য টিমিং গার্লস, দ্য স্লিপার্স অ্যান্ড দ্য শ্যাডোজ। টিমিং কথার অর্থ হচ্ছে ফুল অফ লাইফ, অর্থাৎ প্রাণে পরিপূর্ণ, প্রাণবন্ত। গালফ বলতে এখানে সমুদ্রকে বোঝানো হয়েছে। প্রাণে পরিপূর্ণ সাগর, দ্য স্লিপার্স ঘুমন্ত, অ্যান্ড দ্য শ্যাডোজ এবং ছায়াবৃত্ত। ছায়াবৃত্ত বলতে এখানে কবি যে আগের লাইনে বলেছেন দ্য পাস্ট দ্য ডার্ক, অতীতটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, ঠিক সেটাই এখানে বলেছেন যে প্রাণে পরিপূর্ণ সাগর ছিল যেন ঘুমন্ত এবং সেটা ছিল যেন ছায়াবৃত্ত। ছায়াবৃত্ত বলতে এখানে কবি যেহেতু পাস্টটা ছিল অন্ধকারাচ্ছন্ন, তার সাগরটা ছিল আগে ছায়াবৃত্ত। দ্য পাস্ট, দ্য ইনফিনাইট গ্রেটনেস অফ দ্য পাস্ট, অতীত অসীম মহিমা অতীতের। ইনফিনাইট মানে হচ্ছে অতীত, বলছে অতীতের মহিমা এতটাই যে তার সীমা পরিসীমা নেই, সেটা হচ্ছে অসীম। অতীতের গুরুত্ব এতটাই, অতীতের ভূমিকা এতটাই যে তার কোনো সীমা পরিসীমা নেই, সেটা ইনফিনাইট, সেটা অসীম। ফর হোয়াট ইজ দ্য প্রেজেন্ট আফটার অল বাট এ গ্রোথ আউট অফ দ্য পাস্ট। ফর হোয়াট ইজ দ্য প্রেজেন্ট, বর্তমান কি সে যাই হোক, বাট এ গ্রোথ আউট অফ দ্য পাস্ট, বেড়ে ওঠে কিন্তু অতীত থেকে। বর্তমানটা কি, বর্তমান যাই হোক না কেন, বর্তমান যত ভালো হোক না কেন, যত খারাপ হোক না কেন, বর্তমান যাই হোক, আফটার অল বর্তমানটা কিন্তু বেড়ে ওঠে অতীত থেকে। বর্তমানটা সৃষ্টি কিন্তু অতীত থেকে। কবি বলছে কিরকম বর্তমানটা অতীত থেকে বেড়ে ওঠে, তারপর লাইনে কবি বর্ণনা করছে, বলছে অ্যাজ এ প্রজেক্টাইল। প্রজেক্টাইল বলতে কোনো একটা বস্তু, একটা ঢিলই ধরে নিচ্ছেন, একটা প্রজেক্টাইল বলতে এখানে ঢিল, একটা বস্তুর মতো কোনো কিছু ঢিল ধরছে। ফর্ম, প্রথমে সেটাকে তৈরি করা হয়, ইম্পিল, তারপর সেটাকে ছোড়া হয়, পাসিং এ সার্টেন লাইন, তারপর সেটা নির্দিষ্ট একটা রেখা বরাবর এগিয়ে যায়, স্টিল কিপস অন, এভাবেই চলতে থাকে। তাহলে বলছে প্রথমে একটা বস্তু, একটা ঢিল, প্রথমে সেই ঢিলটাকে তৈরি করা হয়, তারপর সেটাকে ছোড়া হয়, তারপর সেটা একটা নির্দিষ্ট লাইন বরাবর এগোতে থাকে এবং সেটা এগিয়ে যায়। তাহলে ঢিলটা না এখন এগোচ্ছে, কিন্তু ঢিলটা যদি অতীতে যদি তৈরি না করতাম, তাহলে ঢিলটা কোথা পেতাম, তাহলে কি বা এগোতো। সো দ্য প্রেজেন্ট আটারলি ফর্মড ইম্পিলড বাই দ্য পাস্ট, সুতরাং বর্তমান চূড়ান্তভাবে গঠিত, তাড়িত হয় অতীতের দ্বারা। বর্তমান চূড়ান্তভাবে গঠিত, তাড়িত হয় অতীতের দ্বারা। অর্থাৎ কবি বলতে চাইছেন যে বর্তমানে যত কিছু পৃথিবী আধুনিক হচ্ছে, বর্তমানে পৃথিবী যতই আধুনিক হচ্ছে, বর্তমানে পৃথিবী যতই মডার্ন হচ্ছে, বর্তমানে পৃথিবী যতই উন্নত হচ্ছে, সমস্ত ক্রেডিটটা কিন্তু অতীতের, সমস্ত ভূমিকাটা পেছনে রয়েছে কিন্তু অতীতের। কিরকম কবি এখানে বলতে চাইছেন, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দ্য পাস্ট দ্য ডার্ক আনফ্যাদম রেট্রোস্পেক্ট। দ্য পাস্ট দ্য ডার্ক অর্থাৎ অতীত অন্ধকারাচ্ছন্ন। আনফ্যাদম রেট্রোস্পেক্ট, আনফ্যাদম, ফ্যাদম হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার একটা একক, ফ্যাদম। তো ওই ফ্যাদম এককের সাহায্যে যেহেতু সমুদ্রের গভীরতা মাপা হয়, তাই এখানে ফ্যাদম বলতে ফ্যাদম কথাটাকে কোনো জিনিসের বা কোনো কিছুর গভীরতা বোঝাতে এই ফ্যাদম কথাটাকে ব্যবহার করা হয়। তাহলে এখানে আনফ্যাদম অর্থাৎ অগভীর জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে কবি বলছে দ্য পাস্ট দ্য ডার্ক, অতীত অন্ধকারাচ্ছন্ন। আনফ্যাদমড রেট্রোস্পেক্ট, রেট্রোস্পেক্ট কথার অর্থ হচ্ছে অতীতের দিকে দৃষ্টিপাত, অর্থাৎ অগভীর পেছন দিকে তাকিয়েও। কবি বলছে অতীতটা এতটাই অন্ধকারাচ্ছন্ন, বর্তমান পৃথিবীতে না হয় সুয়েজ খাল হচ্ছে, বর্তমান পৃথিবীতে রেলপথ বিস্তার লাভ করছে, বর্তমান পৃথিবীতে ট্রান্স আটলান্টিক কেবল পাতা হচ্ছে, কিন্তু অতীতে এসব ছিল না। অতীত ছিল অন্ধকারাচ্ছন্ন। অতীত এতটাই অন্ধকারাচ্ছন্ন ছিল যে অতীতের দিকে দৃষ্টিপাত করলেও সেটা অগভীর, তার গভীরতা মাপা সম্ভব নয়। অতীতটা এতটাই গভীর ছিল। তারপর বলছে দ্য টিমিং গার্লস, দ্য স্লিপার্স অ্যান্ড দ্য শ্যাডোজ। টিমিং কথার অর্থ হচ্ছে ফুল অফ লাইফ, অর্থাৎ প্রাণে পরিপূর্ণ, প্রাণবন্ত। গালফ বলতে এখানে সমুদ্রকে বোঝানো হয়েছে। প্রাণে পরিপূর্ণ সাগর, দ্য স্লিপার্স ঘুমন্ত, অ্যান্ড দ্য শ্যাডোজ এবং ছায়াবৃত্ত। ছায়াবৃত্ত বলতে এখানে কবি যে আগের লাইনে বলেছেন দ্য পাস্ট দ্য ডার্ক, অতীতটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন, ঠিক সেটাই এখানে বলেছেন যে প্রাণে পরিপূর্ণ সাগর ছিল যেন ঘুমন্ত এবং সেটা ছিল যেন ছায়াবৃত্ত। ছায়াবৃত্ত বলতে এখানে কবি যেহেতু পাস্টটা ছিল অন্ধকারাচ্ছন্ন, তার সাগরটা ছিল আগে ছায়াবৃত্ত। দ্য পাস্ট দ্য ইনফিনাইট গ্রেটনেস অফ দ্য পাস্ট,
অতীত, অসীম মহিমা অতীতের। ইনফিনাইট মানে হচ্ছে অতীত, বলছে অতীতের মহিমা এতটাই যে তার সীমা পরিসীমা নেই, সেটা হচ্ছে অসীম। অতীতের গুরুত্ব এতটাই, অতীতের ভূমিকা এতটাই যে তার কোনো সীমা পরিসীমা নেই, সেটা ইনফিনাইট, সেটা অসীম। For what is the present after all but a growth out of the past? For what is the present? বর্তমান কি সে যাই হোক, but a growth out of the past, বেড়ে ওঠে কিন্তু অতীত থেকে। বর্তমানটা কি? বর্তমান যাই হোক না কেন, বর্তমান যত ভালো হোক না কেন, যত খারাপ হোক না কেন, বর্তমান যাই হোক, আফটার অল বর্তমানটা কিন্তু বেড়ে ওঠে অতীত থেকে। বর্তমানটা সৃষ্টি কিন্তু অতীত থেকে। কবি বলছে কিরকম বর্তমানটা অতীত থেকে বেড়ে ওঠে, তারপর লাইনে কবি বর্ণনা করছে, বলছে অ্যাজ এ প্রজেক্টাইল। প্রজেক্টাইল বলতে কোনো একটা বস্তু, একটা ঢিলই ধরে নিচ্ছেন। একটা প্রজেক্টাইল বলতে এখানে ঢিল, একটা বস্তুর মতো কোনো কিছু, একটা ঢিল ধরছে। ফর্ম, প্রথমে সেটাকে তৈরি করা হয়, ইম্পিল, তারপর সেটাকে ছোড়া হয়, পাসিং এ সার্টেন লাইন, তারপর সেটা নির্দিষ্ট একটা রেখা বরাবর এগিয়ে যায়, স্টিল কিপস অন, এভাবেই চলতে থাকে। তাহলে বলছে প্রথমে একটা বস্তু, একটা ঢিল, প্রথমে সেই ঢিলটাকে তৈরি করা হয়, তারপর সেটাকে ছোড়া হয়, তারপর সেটা একটা নির্দিষ্ট লাইন বরাবর এগোতে থাকে এবং সেটা এগিয়ে যায়। তাহলে ঢিলটা না এখন এগোচ্ছে, কিন্তু ঢিলটা যদি অতীতে যদি তৈরি না করতাম, তাহলে ঢিলটা কোথা পেতাম, তাহলে কি বা এগোতো? সো দ্য প্রেজেন্ট আটারলি ফর্মড ইম্পিলড বাই দ্য পাস্ট। সুতরাং বর্তমান চূড়ান্তভাবে গঠিত, তাড়িত হয় অতীতের দ্বারা। বর্তমান চূড়ান্তভাবে গঠিত, তাড়িত হয় অতীতের দ্বারা। অর্থাৎ কবি বলতে চাইছেন যে বর্তমানে যত কিছু পৃথিবী আধুনিক হচ্ছে, বর্তমানে পৃথিবী যতই আধুনিক হচ্ছে, বর্তমানে পৃথিবী যতই মডার্ন হচ্ছে, বর্তমানে পৃথিবী যতই উন্নত হচ্ছে, সমস্ত ক্রেডিটটা কিন্তু অতীতের, সমস্ত ভূমিকাটা পেছনে রয়েছে কিন্তু অতীতের। কিরকম কবি এখানে বলতে চাইছেন, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কবি শেষ লাইনে যেটা বলেছে, সো দ্য প্রেজেন্ট আটারলি ফর্মড ইম্পিলড বাই দ্য পাস্ট। সুতরাং বর্তমান যেটা গঠিত হচ্ছে চূড়ান্তভাবে, সবটাই কিন্তু তাড়িত হয় অতীতের দ্বারা। এবার কিভাবে অতীতের দ্বারা তাড়িত হয় তার উদাহরণস্বরূপ কবি আগের লাইনে একটা উদাহরণ দিয়েছে, অ্যাজ এ প্রজেক্টাইল ফর্মড ইম্পিল পাসিং সার্টেন লাইন্স। যাই হোক, আমি একটা ছোট্ট একটা উদাহরণ বুঝিয়ে দিচ্ছি। আম একটা ফল, আমার ফেভারিট ফল হচ্ছে আম, আমি আম খুব ভালোবাসি, আমার প্রিয় ফল হচ্ছে আম। তো আজকে আমি আম খাচ্ছি তৃপ্তি করে, খুব ভালো লাগছে খেতে। এবং আম শুধু আমার না, অনেকেরই আম খুব প্রিয় ফল, সকলের, বেশিরভাগ জনের আম প্রিয় ফল হয়। তো আমার আম খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি আম খাচ্ছি, খুব ভালো লাগছে, তৃপ্তি ভরে আমটা খাচ্ছি। কিন্তু আমটা যে আমি খাচ্ছি, তার পিছনে ক্রেডিটটা কিন্তু আছে অতীতের। ভালো করে খেয়াল করে দেখো, আমটা পাচ্ছি কিন্তু আম গাছ থেকে, আমটা কিন্তু আমি হাওয়ায় পাচ্ছি না। তাহলে ওই যে আম গাছটা আজ থেকে 4 বছর আগে, 4-5 বছর আগে বা 2-3 বছর আগে আমের বীজ থেকে কিন্তু একটা চারা তৈরি হয়েছিল। সেই চারাটাকে লালন পালন করার পর, যত্ন সহকারে সেই চারাটাকে লালন পালন করার পর, সেই চারাটা আস্তে আস্তে বেড়ে ওঠে, আস্তে আস্তে বেড়ে ওঠে, সেই চারাটা গাছে পরিণত হয়। তারপর সেই গাছটা আস্তে আস্তে হৃষ্টপুষ্ট হয়, তারপর সেই গাছটায় মুকুল জন্মায়, তারপর আম ধরে, তারপর আমটা পাকে, তারপর আমটা পেরে এখন আমি আমটা খাচ্ছি। তাহলে এখন যে আমি আমটা খাচ্ছি, এখন খাচ্ছি আমটা, কিন্তু যদি অতীতে বীজটা যদি বপন না করতাম, যদি চারাটা না হতো, যদি চারা গাছ থেকে আম গাছটা না হতো, যদি আম গাছে মুকুল না ধরতো, তাহলে আজকে কি আমি আমটা খেতে পেতাম? পেতাম না। আজকে কি আমি আমটা খেয়ে তৃপ্তি লাভ করতাম? পারতাম না। তাহলে আজকে যে আমি আমটা খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে, আমটা তৃপ্তি ভরে খাচ্ছি, সমস্তটা কিন্তু অতীতের। যদি অতীতে গাছটা না হতো, যদি অতীতে চারা গাছটা না হতো, যদি অতীতে আম গাছে মুকুল না ধরতো, তাহলে আজকে কিন্তু আমি আমটা খেতে পেতাম না। তাহলে কবি এটাই বারবার ইঙ্গিত করছেন যে আজকে যে সুয়েজ খাল খনন হচ্ছে, আজকে যে রেল লোড হচ্ছে, রেলপথের দ্বারা বিস্তার লাভ করছে, আজকে যে ট্রান্স আটলান্টিক কেবল পাতা হচ্ছে, সেটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। সেটা দীর্ঘকাল ধরে চলে আসছে তার প্রচেষ্টা, তার ভাবনা চিন্তা, তার একটা ধারণা চলে আসছে, অতীত থেকে তার ধারণাটা জন্মেছে। কবি এখানে সেটাই বলতে চান যে আজকে পৃথিবী মডার্ন হতে পারে, আজকে পৃথিবী আধুনিক হতে পারে, আজকে পৃথিবী টেকনোলজিক উন্নতি হতে পারে, কিন্তু সমস্ত ক্রেডিটটা কিন্তু অতীতের। মানুষ যদি অতীতে চিন্তাধারা না করতো, তাহলে আজকে কিন্তু মানুষ এই ফলাফলটা পেত না। ঠিক তেমনই আমি আম গাছের উদাহরণ দিয়ে বোঝালাম। অর্থাৎ কবি বলতে চাইছেন একটা কথাই বারবার, যে প্রেজেন্ট ইজ দ্য এক্সটেনশন অফ পাস্ট। অর্থাৎ বর্তমান হচ্ছে অতীতের বিস্তার। প্রেজেন্ট ইজ দ্য এক্সটেনশন অফ পাস্ট, বর্তমান হচ্ছে অতীতের বিস্তার। ওই জন্য কবি
হঠাৎ করে যেটা দেখলাম যে তিনি আধুনিক সমাজকে বা বর্তমান পৃথিবীকে গ্লোরিফাই করতে করতে হঠাৎ করে তিনি সো স্যাড ভাবে তিনি বিভিন্ন শোকাহতভাবে অতীতে প্রবেশ করলেন। তারপর তিনি অতীতকে নিয়ে কথা বললেন। কেন? কারণ কবি বলতে চাইছেন অতীতটা ছিল অন্ধকারাচ্ছন্ন। আজকে বর্তমানে নয় আমি আধুনিক পৃথিবীকে দেখছি, আধুনিক পৃথিবীকে উপভোগ করছি, কিন্তু এই আধুনিক পৃথিবীতে আধুনিক হওয়ার পেছনে হাত রয়েছে কিন্তু অতীতের। কিন্তু সে অতীতটা ছিল তো অন্ধকারাচ্ছন্ন। ওই জন্য কবির কষ্ট হচ্ছে যে আজকে আমি উপভোগ করছি অতীতের জন্য, এদিকে সে অতীতটা ছিল কিন্তু অন্ধকারাচ্ছন্ন, কষ্টময়, দুর্বিষহ।